সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। অল্প স্বল্প গল্প নিয়ে আবার আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমার সাথে আছে অবসরপ্রাপ্ত জেলা জজ উম্মে কুলসুম। বলো উম্মে কুলসুম। আদাব ম্যাডাম, আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার সাথে আবার গল্প হবে অল্প স্বল্প, এবং আজকের বিষয়বস্তু নিশ্চয়ই ম্যাডাম সবারই খুব পছন্দ। অসাধারণ বিষয়বস্তু। আচ্ছা বলো তো, বিষয়বস্তুটা আমি সিলেক্ট করলাম না তুমি সিলেক্ট করলে? তোমার মনে আছে? না, এটা অবশ্য আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, তাই না? যে রাইট টু প্রাইভেট ডিফেন্স নিয়ে কথা বললে কেমন হয়। এটা খুব ভালো হবে আমার মনে হয়। সাধারণ শ্রোতাদের এটা খুব জানা দরকার যে আত্মরক্ষার একটা অধিকার আইন তাকে দিয়েছে। সে একটা বিপদে পড়েছে, কতদূর পর্যন্ত তার এই অধিকারটা সে প্রয়োগ করতে পারবে। এটাকে ইংরেজিতে আমরা যদিও প্রাইভেট ডিফেন্স বলি, রাইট টু প্রাইভেট ডিফেন্স, সেলফ ডিফেন্স, এটাকে আমরা বাংলাতে বলতে চাই আত্মরক্ষার অধিকার। জি, তো আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আত্মরক্ষার অধিকার। তো কুলসুম বলো, তুমি বলো। ম্যাডাম, আমি দণ্ডবিধিতে আমরা যেটা জেনেছি যে ওখানে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে একজন মানুষ তার দেহের বা তার যে আত্মরক্ষার জন্য সে মানুষকে খুন পর্যন্ত করতে পারে। মানে এটা কিন্তু একটা এক্সেপশনাল একটা বিষয়, যে মানুষ সাধারণত কাউকে খুন করার অধিকার পায় না, কিন্তু কিছু কিছু বিষয় আছে, কোনো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে সে তাকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষার জন্য বা তার সম্পদ রক্ষার জন্য সে কাউকে খুন পর্যন্ত করতে পারে। তো আমি ম্যাডাম আজকে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনার আসলে বিচারিক অভিজ্ঞতা অনেক সুদীর্ঘ সময়ের। আপনি কি ম্যাডাম আপনার ব্যক্তি জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আপনার হয়েছে? হ্যাঁ, আমি তুমি বলাতে আমার মনে হলো যে আমি যখন মেহেরপুরে জেলা জজ ছিলাম, সেখানে আমি 100 ধারার একটা কেস পেয়েছিলাম। 100 ধারা বলতে চাচ্ছি যে সাধারণ দর্শকদের জন্য তোমার এই সাথে দণ্ডবিধি পেনাল কোডে তোমার 100 ধারায় সেলফ ডিফেন্সটা বলা হয়েছে। যে ওখানে বলা আছে যে 6টা মানে অবস্থা বলা হয়েছে যে মানে এমন একটা আক্রমণ করবে তোমাকে প্রতিপক্ষ, যে তুমি উপলব্ধি করছো যে তোমার মৃত্যুটা এসে গেছে, মৃত্যু ছাড়া তোমার আর গতি নেই। এই ধরনের মানে একটা নিজেকে রক্ষা করতেই হবে তোমাকে, এবং এই রক্ষা করার শেষ পর্যায়টা হলো শেষ পর্যন্ত তুমি খুন পর্যন্ত করতে পারো। এই যে আইন তোমাকে এই অধিকারটা দিয়েছে। এখানে খুব সুন্দর একটা কথা আমি দেখছিলাম, বইয়ের মধ্যে ছিল যে এটা কোনো করুণা না বা কোনো তোমার এটা কোনো বিশেষ কোনো তোমাকে সহানুভূতিও দেখায়নি, সুযোগও না, এটা তোমার অধিকার। এই যে আত্মরক্ষার অধিকারের জন্য তুমি খুন করার যে অধিকারটা পাচ্ছ, সেটাই হলো সেলফ ডিফেন্স। তো আমি তোমাকে বলি, আমার মনে হয় তোমাকে বলতে গিয়ে আমি সাধারণ দর্শকদের কাছেও আমি তাদের কাছাকাছি যেতে পারবো এই গল্পটা নিয়ে। সেটা হলো আমি মেহেরপুরে ছিলাম সময় একটা মামলা আসলো আমার কাছে, একটা মেয়ে আসামি, সে খুনের দায়ে আসামি। সেখানে সে এই আত্মরক্ষার অধিকারের প্লিটা নিল। হ্যাঁ, সে বলল যে আমি সেলফ ডিফেন্সের জন্য তাকে খুন করেছি। গল্পটা ছিল মাঝরাতে বেড়া কেটে তাকে ধর্ষণ করার জন্য এই যে ভিকটিম মারা গেছে সে ঢুকেছে। ঢোকার পর তো সে ডাক চিৎকার করেছে, তখন নিজেকে রক্ষা করার জন্য পাশে বটি দা ছিল, সেই দা দিয়ে সে কোপ দিয়েছে, এবং নিজেকে রক্ষা করার জন্য কোপ দিয়েছে, এবং সেই কোপেই কিন্তু সে মারা গেছে। যথারীতি মামলা হয়েছে, তাকে ওইভাবেই করে তাকে আসামি করা হয়েছে। এই মেয়েটি সেলফ ডিফেন্সের প্লি নিল। এখন দেখো কুলসুম, সেলফ ডিফেন্সের প্লিটা যে নিবে তাকে কিন্তু প্রমাণ করতে হবে। এখানে কিন্তু ব্যাপারটা ঘুরে যাচ্ছে। বাদী কিন্তু সেই ভিকটিম যে মারা গেছে, স্টেট বাদী, তাকে কিন্তু প্রমাণ করতে হবে না। এখানে যেহেতু সেলফ ডিফেন্স তুমি নিচ্ছ, তোমার কথাটা তোমাকেই প্রমাণ করতে হবে। তো তখন সে প্রমাণ করলো, এবং এত চমৎকার ভাবে সে মামলাটা উপস্থাপন করেছিল তার বিজ্ঞ আইনজীবী, এবং আমি নামটা ওনার মনে রাখা উচিত ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, ভুল বলার চাইতে না বলা ভালো। আমি আসলে খুব শিখেছিলাম যে আসলে প্র্যাকটিক্যালি আমরা ইউনিভার্সিটিতে থাকতে ক্লাসে পড়েছি সেলফ ডিফেন্স, কিন্তু কখনো এটার বাস্তব প্রয়োগটা দেখিনি। আমার সেই সৌভাগ্যটা হয়েছিল, আমি এই মামলাটা করেছিলাম, এবং এই মেয়েটি কিন্তু খালাস পেয়েছিল। তার সেলফ ডিফেন্সটা প্রমাণ করতে পেরেছিল যে হ্যাঁ, সে এরকম একটা পজিশনে এসেছিল যে তার তখন সেই বটি দাটা দিয়ে তাকে আঘাত না করা পর্যন্ত করলে সে নিজে বাঁচাতে পারত। তার মানে
তার ইজ্জত রক্ষা করতে পারবে না। পারবে না, এবং তাকে সেকশন 100 যেটা বলি আমরা সেলফ ডিফেন্স, তাকে সেই প্রোটেকশনটা দিয়েছে এবং সেটা তার অধিকার। কেমন ভাবতে অবাক লাগে যে মানে খুনের অধিকার পায়, আইনেই তাকে খুনের অধিকার দিয়েছে, যে যেই খুন কিনা তোমার শাস্তিযোগ্য, অথচ আইনে তাকে শেষ পর্যন্ত খুন করা পর্যন্ত অধিকার দেয় নিজেকে সুরক্ষা করার জন্য। সেরকম একটা অবস্থা যদি আসে, এই আর কি। তো বলো তুমি। আপনার এই গল্প থেকে খুব পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ঘটনা কিন্তু তাহলে খুব সুন্দর করে প্রমাণ করতে হবে, অজুহাত নিলেই না, একজনকে খুন করে যে আমি একটা প্লি নিলাম যে আসলে সে আমাকে মারতে এসেছিল বা আমার সম্ভ্রম হানি করতে এসেছিল, তাহলে হবে না। সেক্ষেত্রে মনে হয় ম্যাডাম আমরা ওই 100 ধারার ইনগ্রেডিয়েন্টস যে শর্তগুলি বলেছে 6টা, সেটাও দর্শকদের উদ্দেশ্যে একটু তুমি বলো যে সেই 6টা শর্তের মধ্যে প্রথম হচ্ছে যে এমন যদি পরিস্থিতি হয় যে আমাকে কেউ আক্রমণ করেছে কোনো ধারালো অস্ত্র বা একটা বন্দুক বা এমন প্রাণ নাশকারী কোনো যন্ত্র নিয়ে, যে আমি যদি এই মুহূর্তে প্রতিহত না করি তাহলে আমার প্রাণ নাশের এই সম্ভাবনা আছে, ওই সময় কিন্তু আমি তাকে উল্টো আঘাত করে তাকে আমি প্রতিহত করতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি তার মৃত্যুও ঘটে তাহলেও সেটি আমার একটি অধিকার হিসাবে বিবেচিত। দ্বিতীয়ত হচ্ছে যে এমন কোনো ধারালো অস্ত্র দ্বারা আমাকে এমন মারাত্মক জখম করতে যাচ্ছে যে যাতে আমার হয়তো কোনো অঙ্গহানি হয়ে যাবে বা এরকম গুরুতর আঘাত হবে, সেই ক্ষেত্রেও এই সুযোগটা আছে। তৃতীয়ত আপনি যে উদাহরণটা দিলেন ধর্ষণ। চতুর্থত এরকমই যে ধর্ষণ বা কোনো অসামাজিক অপ্রাকৃতিক ভাবে লালসা যদি পরিপূর্ণ করার জন্য তাকে কোনো আক্রমণ করে, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে এই অধিকারটা দেওয়া হয়েছে। আর চতুর্থ আর পঞ্চম এবং ষষ্ঠ যে দুটো বিষয়, সেটা হচ্ছে যদি তাকে অপহরণ করে ফেলে বা করে ফেলতে উদ্যত হয়, অথবা অবৈধভাবে আটক করা, যেটা এখন এমন ভাবে আমাকে আটক করে চলে যাচ্ছে, একটা একা ঘর, সে আমাকে বন্দি করে রেখে চলে যাচ্ছে আর এখান থেকে আমার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, ওইসব ক্ষেত্রে কিন্তু আমি আমাকে মুক্ত করার জন্য আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারি। আরেকটা জিনিস বোধহয় মাথায় রাখতে হবে যে সেই ক্ষেত্রে আমার যদি এমন একটা অবস্থা হয় যে আমার সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় নেবার মানে অবস্থা থাকে, তাহলে আমি এই অধিকারটা প্রয়োগ করতে পারবো না। তখনই পারবো যে আমি কারোর কাছে কোনো প্রোটেকশন পাবো না, এরকম একটা সিচুয়েশন হবে যে আমি কোনোভাবেই এখান থেকে মুক্ত করতে পারছি না, নিজেকে মুক্ত করতে পারছি না, সেই সময়ই আমার এটা আমি করতে পারবো। তো আমার মনে হয় তুমি কি পেয়েছো এই ধরনের মামলা? না, আমার কর্মজীবনে আমি এই ধরনের কোনো মামলা পাইনি। তবে এই যে আজকের বিষয়বস্তুর সাথে আলোচনা করার জন্য আমি যখন একটু স্টাডি করছিলাম, তখন আমি দেখেছি যে এরকম চমৎকার অনেক উদাহরণ আছে। তবে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই প্লিটা যখনই কেউ নেবে তখন কিন্তু তাকে এই বিষয়টা খুব ভালো করে প্রমাণ করতে হবে, উপস্থাপন করতে হবে। অবশ্যই। আবার এই অধিকারটা যখন কেউ প্রয়োগ করবে তখনও তাকে এইটা বিবেচনায় আনতে হবে যে আমাকে এসে কেউ লাঠি দিয়ে আঘাত করছে আর আমি যদি তাকে একটা বন্দুক দিয়ে গুলি করে ফেলি তাহলে কিন্তু আমি এই সুবিধাটুকু পাবো না। এখানে কিন্তু তোমার একটা এই যে সেলফ ডিফেন্স, এটা একটা কিন্তু তোমার ব্যক্তিগত দেহের সুরক্ষা, আরেকটা হলো সম্পত্তির সুরক্ষা। তো সম্পত্তির সুরক্ষার সময়ও কিন্তু তুমি সেলফ ডিফেন্সটা নিতে পারো, কিন্তু যতটুকুন ক্ষতি তোমার সম্পত্তিতে তারা করছে সেটুকুকে বাঁচানোর জন্য যতটুকুন দরকার ততটুকুনি তুমি অ্যাক্সেসটা পাবে, তাই না? তুমি কি বলবে বলো? ঘরে আমার চোর ঢুকলো, ঢুকে চোর কিন্তু নিরস্ত্র, তার হাতে হয়তো বা একটা লাঠি সোটা আছে, এখন আমি তাকে দেখে আমি বন্দুক দিয়ে গুলি করলাম অথবা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপে আমি তার মাথা ধর থেকে ফেলে দিলাম, আমি কিন্তু এই প্লি নিতে পারবো না যে আমি আত্মরক্ষা বা আমার সম্পত্তি রক্ষার জন্য এটা করেছি। বড় জোর তাকেও হয়তো আমি লাঠি দিয়েই হয়তো আঘাত করে তাকে প্রতিহত করতে পারি। তো সেটা দুই ক্ষেত্রেই, মানে দেহের আমার আত্মরক্ষার জন্য যেরকম আমার সম্পদ রক্ষার জন্য এরকম, যতটুকু আশঙ্কা থাকে বা যতটুকু আশঙ্কা মনে হয় যে আমার বাঁচার অধিকার আর
থাকবে না, অথবা আমার সম্পদ, মূল্যবান সম্পদ রক্ষা করার আর অধিকার থাকবে না এই মুহূর্তে তাকে প্রতিহত না করলে, তাহলে সেই অনুপাতেই আমাকে আবার আঘাত করতে হবে। কুলসুম, আমি তোমার কথা শুনতে শুনতে একটু অন্য কথা চিন্তা করলাম। আমি ভাবলাম যে আমরা তো সাধারণ জনগোষ্ঠীর জন্য এই কাজটা করছি। সাধারণ জনগোষ্ঠীদেরকে কি আমাদের এটা জানানো সঠিক হলো কিনা, যে দেখেন আপনাদের হাতে কিন্তু এরকম একটা সুযোগ আছে, কিন্তু এটা কিন্তু সুযোগ না। সাধারণ যেন এটা আমাদের এই কথাটাকে টুইস্ট না করতে পারে। আমি আর একটু স্পষ্ট করে বলি, আমার মনে হয় তুমি আমার সাথে একমত হবে যে এটা একটা অধিকার অবশ্যই, কিন্তু এই অধিকারটা যেটা তুমি বারবার বলছিলে যে প্রমাণ করতে হবে, একদম 2-2 4 না, 2-2 4, 4-4 8, 8-8 16 করে প্রমাণ করতে হবে। কারণ তুমি একজনকে, তুমি নিজেকে রক্ষা করার জন্য দুটো জিনিস প্রমাণ করতে হবে তোমাকে। নিজেকে রক্ষা করার জন্য একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আরেকটা হলো সেই সিচুয়েশনে তুমি কত দূর পর্যন্ত গেছো। এই দুটো জিনিস একেবারে মানে খুবই কারণ এটা একটা ব্যতিক্রম আইন, তাই না? এটা 8-10টা আইনের মতো না যে তুমি চুরি করেছো চুরির শাস্তি, ডাকাতি করেছো ডাকাতির শাস্তি, খুন করেছো খুনের শাস্তি। এটা নিজেকে রক্ষা করার জন্য তুমি অধিকারটা প্রয়োগ করেছো, যে অধিকারটা তোমাকে আইন দিয়েছে। তো সাধারণ জনগোষ্ঠীর জন্য যদি আমরা বলি যে আপনারা জেনে নিন এটা আপনাদের অধিকার, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে অধিকারটাও কিন্তু ঠিক আপনাকে চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হবে, পরিস্থিতি বিবেচনা করে। যেমন ম্যাডাম, আমাদের হাতে মূল্যবান মোবাইল থাকে, আমি গাড়িতে বসে স্ক্রল করছি, গাড়ির যদি জানালাটা খোলা থাকে কেউ একজন টান দিয়ে এটা নিতে পারে। এখন সে আমার মোবাইল নিল বলে আমি যদি আমার হাতের অস্ত্র দিয়ে তাকে শুট করে দেই, এটা কিন্তু ঠিক হবে না। অবশ্যই সেটা হতে হবে, এমন হতে পারে যে আমি তার হাত চেপে ধরলাম, তাকে হয়তো কিল ঘুষি দিয়ে এটা উদ্ধার করলাম, ওইটা হতে পারে, কিন্তু ওই মারাত্মক অস্ত্র ব্যবহার করে তার প্রাণনাশ, এটা ঠিক হবে। যেমন এখানে আইনে তুমি যেটা বলছিলে সেটা যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি, যে আইনে কিন্তু 6টা বিষয় বলেছে যে দেখো এই 6টা জিনিসের জন্য তুমি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারো। সেটা দেখো যে মৃত্যুর বদলে মৃত্যু, আমাকে কেউ আক্রমণ করছে, আমার মৃত্যু হবে, এটা জানার পরে আমি তাকে প্রতিহত করতে পারি মৃত্যু দিয়ে, তাকে আমি তখন খুন করতে পারি, বা তাকে আমি এমন ভাবে ফিরাতে পারি যাতে সে খুন হয়েও যেতে পারে সেই একটা জায়গায়। আরেকটা হলো যে যেটা তুমি বলছিলে যে গুরুতর আঘাত। এখন দেখো, আমি তো জানবো না যে আমি না মরে যাওয়া পর্যন্ত যে এই গুরুতর আঘাতে আমি মরে যাব কিনা। সেজন্য কিন্তু দেখো আইন যারা বানিয়েছেন তারা কতটা চিন্তা করেছেন যে গুরুতর আঘাতটাকে রেখেছে, কারণ গুরুতর আঘাত আর মৃত্যু কিন্তু পাশাপাশি বাস করে না, এই আঘাত থেকে মৃত্যুও হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য গুরুতর আঘাতের যদি আশঙ্কা থাকে, যে এমন একটা কিছু আঘাত করতে এসছে যে আমি না ফেরালে সে আমাকে মেরেও ফেলতে পারে, এবং এই ফেরানোটা যদি তখন আমি কোনো অস্ত্র দিয়ে, যেমন আমি যেটা তোমাকে বললাম যে আমি এই মামলাটা আমি করেছিলাম মেহেরপুরে থাকতে, সে কিন্তু তার হাতের পাশে বটিটা ছিল, সেটা দেশে প্রতিহত করেছিল, এবং আইন প্রণেতাগণ যে দেখো কিন্তু বলেছে ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো আক্রমণ করা হয়, তো এটা কিন্তু আসলে আইনের মধ্যেই আছে যে আমাকে তুমি ধর্ষণ করতে এসছো, তখন তো আমি মরিয়া হয়ে বাঁচতে চাইবো। জি, সেই সময় আমি হয়তো কিছু নেই, আমার সামনে একটা কাচের গ্লাস আছে, আমি ছুঁড়ে মারলাম, এটাও কিন্তু তোমার মাথায় লেগে বা যেভাবে হোক এটার অতিরিক্ত রক্তক্ষরণে মানুষ মারা যেতে পারে, কিন্তু তোমাকে সেই অধিকারটা দিয়েছে। তো আমার মনে হয় শ্রোতা বন্ধুরা, আমার যেটা আজকের আমাদের যে আলোচনাটা আমরা করলাম, একেবারেই আমার মনে হয় শ্রোতা বন্ধুদের কাছে একটু নতুন হবে। আমরা এটা খুব জানি, কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই অনেক সময় হই, আবার কিন্তু আমরা মামলা খুব কম পাই। এই সেলফ ডিফেন্সের প্লি নিয়ে এসছে, এরকম মামলা খুব কম পাই। তো আমার মনে হয় যে এই যে ব্যক্তিগত সুরক্ষা, বা আমার জমির ধান খেয়ে নিল, আমি কতটুকুন পর্যন্ত যেতে পারবো, এই ক্ষেত্রে বাধাটা দিতে পারবো। তুমি যেটা বলছিলে যে চুরি হচ্ছে অথচ আমি বন্দুক দিয়ে গুলি করলাম, এগুলো এই প্রপোর্শনটা তোমাকে ঠিক করতে হবে। তোমার বিবেক বোধ তোমাকে, কিন্তু আইন তোমাকে প্রোটেকশন দিয়েছে, আইন তোমাকে বলেছে যে তুমি নিজেকে রক্ষা করার জন্য যেটুকুন প্রয়োজন সেটুকুন করতে পারো। তো এই প্রয়োজনটাই তোমাকে প্রমাণ করতে হবে, সেটাই কোর্টে তোমাকে প্রমাণ করতে হবে। আত্মরক্ষার অধিকার কেন জরুরি ছিল, সেই পরিস্থিতিটা যথাযথভাবে
প্রমাণ করতে হবে, তা না হয় তার এই প্লিটা কোনো কাজে লাগবে না। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় এই যে সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার, এতগুলো শব্দ আমরা বলছি, তো এই শব্দগুলো অনেকের কাছে আজকে একেবারেই নতুন হবে, একেবারেই নতুন। এটাকে আরেকটু ব্যাখ্যা করবে তুমি? সেলফ ডিফেন্স আরেকটু কি ব্যাখ্যা করা দরকার আছে? হ্যাঁ, আমার মনে হয় ম্যাডাম আপনি যে চমৎকার উদাহরণ দিয়েছেন সেটা তো অনেকেই বুঝবে। একটা বিষয় হয়তো আর একটু যোগ করা যায়, সেটা হচ্ছে যে এই সেলফ ডিফেন্স কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেই না, ইভেন কোনো ব্যক্তি যদি উন্মাদ বা পাগল হয়, যদি একজন পাগল এসে আমাকে পথে আক্রমণ করে সে এমন ভাবে আক্রমণ করলো যে সে আমার প্রাণনাশের একটা হুমকি দেখা দিল, তখন যদিও একজন পাগল আদালতে বা আইনের অনেক কিছু অপরাধ থেকে সে মুক্ত বা অব্যাহতি পায়, এই ক্ষেত্রে কিন্তু সেই পাগলের আক্রমণ থেকে আমার নিজেকে রক্ষার জন্য আমি সেই পাগলকে আবার আক্রমণ করতে পারি। সেই আক্রমণ করে যদি তার মৃত্যুও হয়, সেই অধিকারও আমাকে আইন দিয়েছে। কাজেই এই ক্ষেত্রে এই অধিকারটা কিন্তু আইন অত্যন্ত জোরালো ভাবেই কাউকে তার ব্যক্তিগত সুরক্ষার জন্য এই অধিকারটা দিয়েছে। ইভেন পাগল বা শিশু অনেক সময় যদি একটা বিশাল একটা মিছিল থেকে আমাকে গুলি করা হচ্ছে, এখন আমি সেই মিছিলকে ছত্রভঙ্গ করে এগিয়ে যাওয়ার জন্য আমি গুলি করলাম, সেই গুলিতে যদি একজন শিশু মারা যায়, তাহলেও আমি অব্যাহতি পাবো যে আমি তো আত্মরক্ষার জন্য এটা করেছি। সেটাই, এটা অনেক বড় একটা অধিকার। আমার মনে হয় এই যে সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স আমরা কথা বললাম, সাধারণ শ্রোতাদের জন্য, অনেকের জন্য একেবারে নতুন। বারবার আমি বলছি কথাটা। কুলসুম, প্রত্যেকদিন আমি শেষ করি, আজকে তুমি শেষ করো। ধন্যবাদ ম্যাডাম। আমার যেটা মনে হয়েছে যে আত্মরক্ষার অধিকার সম্পর্কে আমরা যা জেনেছি, এই অধিকার যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি আমাদেরকে অনেক বুঝে শুনে এবং পরিস্থিতি বিবেচনা করেই প্রয়োগ করতে হবে। তা না হয় কিন্তু একটা খোঁড়া অজুহাতে আমরা মিথ্যা দাবিতে এই কোনো খুনের দায় থেকে অব্যাহতি পাবো না। কাজেই এই পরিস্থিতি বিবেচনা করেই যেন সবাই সেই অবস্থায় নিজের অধিকার রক্ষার জন্য প্রয়োগ করে, সেটাই হবে আমাদের সবার কাছে অনুরোধ, এবং আশা করি আমাদের আজকের প্রোগ্রাম সবাই উপভোগ করেছে। বলো, শেষ করো। শ্রোতা বন্ধুরা বলো। শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা অল্প স্বল্প গল্পের নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে কথা হবে। আজকে এখানেই বিদায়। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত বিদায়। ধন্যবাদ কুলসুম। ধন্যবাদ ম্যাডাম।